2002 সালের 30 অগস্ট যেদিন মাননীয় বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা এসেছিলেন, খুলনা হয়ে সাতক্ষীরা এসেছিলেন, এখান থেকে সাংবাদিকদের সাথে বৈঠক করে তাদের নিয়ে কলরা গিয়েছিলেন। এবং সেখানে আপনারা জানেন যে একজন ধর্ষিত হয়েছিল গ্রামে, মাহফুজা, তাকে কেন্দ্র করে গ্রামের সমস্যাটি উনি এসেছিলেন। এবং যাওয়ার পথে কলরওয়া, এবং এই কলরওয়ার যাওয়ার পথে তিনি যখন যান, তার আগের কিছু ঘটনা না বললে নয়। কলরওয়ার 2000 সালের এসএসসি পরীক্ষায় 4 জন মারা যায়। সেখানে এর প্রতিবাদে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী এসেছিলেন কলরওয়াতে, তাকে তার ব্যারিকেডে দেওয়া হয়, গাড়ি তার সমস্ত মঞ্চ ভেঙে দেওয়া হয়, গেটগুলো ভেঙে দেওয়া হয়, ঘোষণা দেওয়া হয়েছিল খালেদা জিয়াকে ঢুকতে দেওয়া হবে না। একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো বন্যার্ত মানুষের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া কলরওয়ার প্রোগ্রাম দিয়েছিলেন। এবং একই দিনে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রোগ্রাম দিয়েছিলেন, এবং তার প্রোগ্রাম ছিল 2টায়। খালেদা জিয়া বিরোধী দল নেত্রী হিসেবে প্রোগ্রাম ছিল 10টায়। আমরা আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী তিনি খবর নিয়ে জানতে পারেন যে আমার প্রোগ্রামটা ছিল প্রথমে, এরপরে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম দিয়েছিলেন। আমি সেই এলাকার এমপি হিসাবে আমি মহাসংকটের মধ্যে ছিলাম। আমাকে যদি নেত্রী বলে যে আমি যাব, তখন তো আমার কিছু করার থাকে না। এ কারণে নিয়ম ছিল যে প্রধানমন্ত্রীর আগেই বিরোধী দল নেত্রীর প্রোগ্রাম, তাকে 9 ঘন্টা ঝাউডাঙ্গার মাটিতে আটকে রাখা। এবং শুধু আটকে রাখা হয় না, তিনি ফিরে যান। নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন শেখ হাসিনা, এবং আমরা আমাদের সকল স্টেজ এবং জিনিসপত্রগুলো প্রশাসন ভেঙে চুরমার করে দেয়। আমাকে প্রথম পর্যায়ে গ্রেপ্তার করে, পরে ছেড়ে দেয় প্রোগ্রামের স্বার্থে। তারপরে রাত্রের পরে তাণ্ডব শুরু হলো। আমি সহ 39 জনের নামে জননিরাপত্তা আসামি করা হলো। একদম নিষ্পাপ ছিলাম। সেই আসামিরা আমার সাথে জেলে গিয়েছিল। আমরা বীরের মতো ফিরে এসেছিলাম। এবং আমি পরবর্তীতে এমপি হওয়ার পরে মাহফুজা ধর্ষণের ঘটনাটি ঘটে, এবং সেই মাহফুজা ধর্ষণের ঘটনার দিন বিশ্বাস করেন সেই ঘটনা আজও কোনো বিচার হয়নি। কিন্তু আমি ছিলাম সেদিন, জোর করে বলছি, এখনো বলছি, অনেক নতুন সাংবাদিকের পরিচয় হলো। আমি গর্বিত এই নতুন সাংবাদিকদের, এই প্রজন্মের সেরা প্রজন্ম আপনারা। আপনাদের সাথে জানাচ্ছি দৃঢ়তার সাথে, সেদিন আমি ছিলাম ঢাকায়। এবং উনি যাওয়ার পথে হয়তো বা একটা কৃত্রিম সংকট করার জন্য, কিন্তু আমি আবারও বলছি, কোনো গাড়ি ভাঙে নাই, কেউ রক্তপাত হয় নাই, কারো গায়ে আঘাত করে নাই। বিচ্ছিন্ন 2-1টা ঘটনা ঘটতে পারে। নেত্রীর প্রধানমন্ত্রী তিনি, আমি অবশ্যই ছিলেন উনি, অর্থাৎ তার সম্মান আমি বুঝি। সে কারণে এখানে আমি তো ঢাকায় থেকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলাম। এখানে প্রশাসন আমাকে বলেছিল কোনো দুর্ঘটনা ঘটবে না। তখন রফিক সাহেব ছিলেন, ডিসি সাহেব ছিলেন আব্দুল মতিন, বলেছে স্যার আপনার নির্বিঘ্ন থাকেন। আমি ঢাকায় বারবার চেষ্টা করেছি। 5 স্তরের তার স্কোয়াড ছিল, সেই স্কোয়াড দিয়ে তিনি ভালোভাবে যশোর পর্যন্ত গিয়েছিলেন। মধ্যে উনি বলেছেন আমার নেতারা, যুবদল ছাত্রদল নেতারা হামলা করেছে, কিন্তু কখনো প্রধানমন্ত্রী হিসাবে, বিরোধী দল নেত্রী হিসাবে আমার নামটা কখনো পড়েনি। পরবর্তীতে পত্র পত্রিকার সাথে এবং লোকাল, আমি সত্য ঘটনায় বলি ভাই, সত্য ঘটনা হলো সেখানে আমাদের সাংবাদিক ইয়ারফের সাথে একবার ফ্রি, আপনারা তা চেনেন, এর সাথে ওখানে যুবদলের নেতার সাথে বার্গেনিং হয়, এবং এক পর্যায়ে তার সাথে তর্কতর্কি হয়। তখন বিরোধী দলের নেত্রী যশোর পর্যন্ত পৌঁছে গেছেন। এই সময়ে এখানে সকল সিনিয়র সাংবাদিক, সুভাষ দাদা তিনি ইন্তেকাল করেছেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং কল্যাণ ব্যানার্জি, রামকৃষ্ণ, মিজানুর রহমান, সাতক্ষীরার সকল সিনিয়র সাংবাদিকরা তার সাথে, রামকৃষ্ণ সকলে গিয়েছিলেন। এবং তারাও জানেন যে কলরওয়ায় কোনো মারামারি হয়নি, তবে কিছু লোক বিক্ষোভ করেছিল। আমি 2টি ঘটনা বলেছি যে আমরা কিন্তু সেদিন ক্ষমতা আসার পরে এই যারা
আজকে আমাদের মধ্যে মিথ্যা সাক্ষী দিয়েছে, কারণ আমি কেস করিনি। 2002 সালের ঘটনা পরীক্ষা কেন্দ্রে, 2000 সম্ভবত নভেম্বর মাসের ঘটনায় আমি কোনো এত বড় দুর্ঘটনায় আমার নিজের ভাইও আহত হয়েছিল, কোন কেস করিনি। আমি কেসে বিশ্বাসী নই। সে কারণে পরবর্তীতে আপনারা জানেন নেত্রী নির্বিঘ্নে চলে গিয়েছিলেন। পরে থানার মধ্যে আমাদের যুবদলের নেতা হাবিব, টেলা হাবিব বলে নাকি সাংবাদিক, তার বন্ধু ছিল, তার সাথে তার কথা হয়। এই সাংবাদিকরা একটা কেস করেছিল থানার মধ্যে, সেই কেসের কিন্তু কোনো খবর নাই। অথচ মাহফুজের ধর্ষণ হলো, তার কোনো বিচার আজও হয়নি। ক্ষমতায় প্রায় 15 বছর চালিয়েছেন, কিন্তু আমাকে পরিকল্পিতভাবে আমাকে 70 বছরের সাজা উপর থেকে লিখে এখানে দেওয়া হলো। প্রথম মনে করেছিলাম এই কেসে আমি ছিলাম না, এবং এখানে বিবিসি, ভয়েস অফ আমেরিকার সাথে আমি সাক্ষাৎকার ঢাকায় বসে দিয়েছি। কল্যাণ ব্যানার্জি, তিনি এখানে প্রখ্যাত সাংবাদিক, তিনি আমার সাক্ষাৎকার নিয়েছিলেন ঢাকাতে মোবাইল করে। আমাদের সুভাষ দাদা দীর্ঘ সময়ের পরিক্রমায় এই রাজপথেই তিনি ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। তাই তিনিও আমার ঢাকার সাক্ষাৎকার নিয়ে বলেছিলেন যে হাবিবুল হাবিব, আপনি কি চান? আমি বললাম, আমি আগামীকাল সাতক্ষীরা প্রেস ক্লাবে আসবো, যদি কোনো সাংবাদিকের সাথে ঘটনা ঘটে অবশ্যই তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। ইতিমধ্যে সুভাষ দাদা থানায় কেসও করেছিলেন 5 জনের নামে, কিন্তু সেই ঘটনাকে গুলি, বোমা, অস্ত্র দিয়ে প্রত্যেক আসলো। যা হোক, আমাদের ছেলেদের কিছু ভুল হতে পারে, কিন্তু আমি জনগণের নেতা হিসাবে, আমি ডাকসুর নেতা হিসাবে, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এই ধরনের নেত্রীর সাথে কোন রকম বিয়াদি করার সাহস পাননি। 9 বছর সামরিক শাসনবিধি আন্দোলন করেছিলাম, যেটা আমাকে বলেছেন, সেই সামরিক শাসনে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম 23 অক্টোবর, নভেম্বর, আর 25 তারিখে আমাদের দল থেকে বহিষ্কার হয় অনেকেই। 27 তারিখে মিলন মারা যায়, ডাক্তার মিলন। 28 তারিখে দেশে কার্ফিউ জারি হয়। 4 তারিখে এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়। এত বড় দায়িত্ব পালনের পরে কলরার মাটিতে আমি থেকে তারপরে হামলা হবে, এটা বিশ্বাস করি না, এটা মিথ্যা। এবং আবার বলছে, আজকে সাংবাদিক অঙ্গন যদি কেউ, যে ছেলেটি সাক্ষী দিয়েছে এরা, যে ছেলেটি হাবিবুর রহমান হাবিব, এরা বুকে হাত দিয়ে বলতে হবে যে হাবিবুর রহমান হাবিব ওই দিনে ছিল। অর্থাৎ কিন্তু সেদিন দেখেছি যে তারা মিথ্যা সাক্ষী দিয়ে তাকে দেখেছি, আমাকে উপস্থিত হয়ে বলেছে যে হাবিব সাহেব তাকে নির্দেশ দিয়েছেন। আমি আরেকটা উল্লেখ করতে চাই, প্রয়াত মনসুর আহমেদ সাহেব আওয়ামী লীগের সভাপতি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি প্রথম সাক্ষী দিলেন 17 তারিখে। তিনি সাক্ষীতে বললেন, কলরওয়ান এই নেত্রী গিয়েছিলেন, কিছু ছেলেরা প্রতিবাদ করেছিল, নেত্রী নির্বিঘ্নে আমরা তাকে যশোর পর্যন্ত পৌঁছাই দেই। আমাদের সুভাষ দা একই কথা বলেছিলেন, কিন্তু পরবর্তীতে সেই মনসুর আহমেদকে আবার 23 তারিখে বলা হলো তোমাকে এই কথা বলতে হবে কি হাবিবের নেতৃত্বে এখানে নেত্রীর পর হামলা হয়েছে। এটা আমরা সচক্ষে দেখলাম। তাই আমি দুটো মানুষকে স্মরণ করে দিতে চাই। কলারওয়াল সাবেক এমপি BM নজরুল সাহেব এই কেসের সাক্ষী ছিলেন, তিনি কিন্তু সাক্ষী দেননি যেহেতু মিথ্যা। আরেকটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই, এই কেসটি প্রথম পর্যায়ে যে সমস্ত সাক্ষীরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন তারা কিন্তু লিখে দিয়েছিল কলরায় কোনো দুর্ঘটনা ঘটেনি। এখন যারা যারা সাক্ষী, সব সাক্ষীরা, এরপরে ফাইনাল হয়, ম্যাজিস্ট্রেট কোর্ট অ্যাকসেপ্ট করে তদন্ত, এটা সিআর মামলা, সেই সিআর মামলা অ্যাকসেপ্ট করে। পরবর্তীতে ওরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়ে বিজ্ঞ জজ আদালতের নারাজি দেয়। সেই নারাজিতে সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও ছিলেন এবং সেখানে নিষ্পত্তি হয় এবং অ্যাকসেপ্ট হয় নারাজি, আপনারা জানেন। তারপরে তারা হাইকোর্টে কেস করেছিল, কেস করে আমাদের, আমি আরেকটা কথা বলতে চাই, হাইকোর্টে কেস রেখে দেয় পেন্ডিং করে। 15 সালে, 14 সালে, 8 সালে ক্ষমতা এসেছে আওয়ামী লীগ, 8, 9, 10, 11, 12, 15, 14 সালে গিয়ে তারা রিভিউ করে
এবং সেকে বলে যে আমরা মিথ্যা সাক্ষী দিয়েছিলাম জোর করে। যাই হোক, আজকে বলেছেন নেত্রীর সাথে আপনারা হামলায়, আমি আবারও বলছি 12 বছর পরে 2টা জর্দার কোটা, 3টা আর 2টা বন্দুকের গুলি, সম্ভবত পিস্তলের গুলি, এইটা দিয়ে আমাকে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বরে হামলার আসামি করা হয়। তখন যখন কেস হয় জিয়ারে, তখন আমার নাম ছিল না। যখন 15 সালে এনায়েতুর রহিম সাহেব তিনি জাস্টিস হিসাবে এই কেসটা নিতে বলেন, কোর্ট তখন আমার নামে এফআইআর হয়নি। চার্জশিট দেওয়ার সময় আমার নামটা দেওয়া হলো। আপনার কাছে প্রশ্ন রাখলাম, আর কোন সাংবাদিক এখনো যদি বলতে পারে, সিনিয়র সাংবাদিক 2-4 জন আছে এখানে, যে হাবিব সাহেব ছিল, তা আমি আর কখনো আপনাদের সামনে দাঁড়িয়ে কোনো কথা বলবো না, রাজনীতিও করবো না। কিন্তু আমার প্রশ্ন হলো, যারা মিথ্যা সাক্ষী দিল, কথায় বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, যিনি মিথ্যা সাক্ষী দেন এবং মিথ্যা কথা বলেন, আবার মিথ্যা কেস দেন, আল্লাহ তার নিকৃষ্টতম স্থান তার। আর পরবর্তীকালে পরকাল যদি হয়, তাহলে দোজকের সর্বনিম্ন স্তরে থাকবে। আমি মিথ্যা বিশ্বাসী না, মিথ্যা কেস করার বিশ্বাসী না বলে আমি কিন্তু এই কেসগুলো কখন করিনি। যাই হোক, আমি আবার বলছি, আজকে আপনারা জানেন যে 2টা জর্দার কোর্টের দিকে 30 বছর সাজা হতে পারে, 3টা জর্দার কোর্টে দিয়ে 2টা বন্দুকের খোসা, পিস্তলের গুলি, এইটা বলে আমাকে 30-30-60 করে যোগ করে বলা হলো 60 বছর আর 10 বছর 5টা ধারায় আমাকে সাজা দিল। আমার জানা নেই পৃথিবীর কোনো জায়গায় এইভাবে একজন প্রতিহিংসার শিকার হয়ে আমি এই কলরায় লড়েছি, এবং আমার বিশ্বাস বাংলাদেশের আমার মতো নির্যাতিত কেউ হতে পারে না। আমার বিশ্বাস আমি সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করেছিলাম বলে আমি অনেক জায়গায় বলেছি, আমার আমেরিকান ভিসা ছিল, কানাডার ভিসা ছিল, কিন্তু আমি এদের সাথে আপোষ করিনি। মিথ্যা কেসের বিরুদ্ধে লড়াই করে কামিয়াব হয়েছি, বলেছি আজকে জেলে যাচ্ছি, অবশ্যই বিলের দেশে আপনাদের মধ্যে ফিরে আসবো। অতএব আপনাদের ধন্যবাদ আপনার এই সুন্দর প্রশ্ন করার জন্য। সালাম।